ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লার মিলি নামের এক দুষ্টু মেয়ে তার বাবা মার সঙ্গে থাকতো। একদিন দুপুরে সে টেবিলে বই খোলা রেখে পাশে চুপি চুপি মোবাইলে গেম খেলছে। চোখ একদম স্ক্রিনে আটকে আছে, তার হাত দ্রুত নড়ছে, এক মুহূর্ত যেন বিরতি নেই। হঠাৎ দরজার বাইরে থেকে তার মায়ের কণ্ঠ শোনা যায়। মিলি, মা মিলি, কি করছো তুমি? পড়াশোনা হচ্ছে তো? মিলি তড়িঘড়ি করে মোবাইল টেবিলের নিচে লুকিয়ে দেয়, তারপর টেবিলে বসে বইয়ের পাতা উল্টাতে শুরু করে। মা দরজা খুলে ভেতরে ঢুকলেন, কণ্ঠে হালকা তীব্রতা, চোখে সন্দেহের ঝিলিক। হ্যাঁ আম্মু, আমি তো অনেকক্ষণ ধরেই গণিত দেখছি। দেখো দেখো, এখন একটা অঙ্ক করলাম। আচ্ছা তাই নাকি? খাতার পাতাটা তো একেবারে পরিষ্কার দেখছি, কোনো লেখা নেই। তুমি কি শুধু পাতা উল্টে পড়ার ভান করছো, তাই না মা? আচ্ছা আম্মু, তুমি কেন আমাকে সবসময় সন্দেহ করো বলো তো? আমি কি মিথ্যা বলার মেয়ে নাকি? হ্যাঁ, লিখিনি ঠিক আছে, আমি তো ঠিকই পড়ছি নাকি? আমি তো তোমার ভালোর জন্যই বলি, পড়াশোনা না করলে জীবনটা একদিন কষ্টে ভরে যাবে। তুমি কি বোঝো মা? হায় আল্লাহ, এই আম্মু না সারাক্ষণ শুধু পড়ো পড়ো বলে চিল্লাতেই থাকে। ধুর, আমার আর ভালোই লাগে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেতে এসো। এরপর পরিবারের সবাই একসাথে খাবার খেতে বসে। টেবিলে গরম ভাত, তরকারি আর সালাদের গন্ধ ছড়াচ্ছে। মা বাবা চেষ্টা করছে পরিবেশটা আনন্দময় করতে, কিন্তু মিলির মুখ একেবারেই ভার। সে চামচ নাড়ছে তো নাড়ছে, খাবারে তার কোনো আগ্রহ নেই। মা মিলি, পড়াশোনা কেমন চলছে তোমার? তুমি তো দেখি এখন অনেক বড় হয়ে গেছো। আমি তো স্বপ্ন দেখি আমার মেয়েটা একদিন নাম করা ডাক্তার হবে, অসুস্থ মানুষদের সেবা করবে। কি বলো মা তুমি? আমার স্বপ্ন পূরণ হবে তো? ধুর বাবা, আব্বু আর আম্মুর সবসময় শুধু একই কথা, পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা। আমি কি রোবট নাকি? আমারও তো খেলতে ইচ্ছে করে বান্ধবীদের সাথে, আর তাদের সাথে একটু সময় কাটাতে মন চায় নাকি? তোমরা কেন আমাকে বুঝতে চাও না বলো তো? মেয়ের কথা শুনে বাবার হাসি মিলিয়ে যায়। মা মমতা ভরা দৃষ্টি নিয়ে মেয়ের দিকে তাকায়। শোনো আমার সোনামণি, তুমি খেলবে না কে বলেছে? খেলার সময় তুমি খেলবে, বন্ধুদের সাথে আড্ডাও দেবে, কিন্তু মা জীবনটা তো শুধু খেলার জন্য নয়। পড়াশোনা না করলে ভবিষ্যতে তোমার নিজেরই কষ্ট হবে। তখন তুমি হয়তো বলবে, যদি আগে চেষ্টা করতাম তাহলে এমন হতো না। আম্মু, আমি আর এসব শুনতে চাই না। তোমরা শুধু আমাকে বকো, আমি যা করি সবই তোমাদের কাছে ভুল মনে হয়। ধুর, আমি আর খাবোই না। সে রাগ করে চামচ টেবিলে ফেলে উঠে দাঁড়ায়। চেয়ারের শব্দে টেবিল কেঁপে ওঠে। এই বয়সে বাচ্চারা এভাবে কথা বললে খুবই ভয় হয়। আল্লাহ আমাদের সন্তানদের হেদায়েত দান করুক। মা ও বাবা একে অপরের দিকে তাকায়, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। মা চোখ মুছে চুপ করে থাকেন। পরদিন মা তাকে পড়তে বসতে বলে, কিন্তু মিলি গোপনে মোবাইল নিয়ে গেম খেলছে। হঠাৎ মা এসে দেখে ফেলেন। মিলি, এভাবে হবে? আবার মোবাইল নিয়ে বসেছো তুমি? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? পড়াশোনার নামে তুমি আমাকে প্রতিদিন মিথ্যা বলো। আম্মু, কাল তো শুক্রবার, সবাই তো আরাম করছে, টিভি দেখছে। আমি একটু গেম খেললে ক্ষতি কি বলো তো? সব সময় শুধু পড়া পড়া পড়া, আর ভালো লাগে না এত পড়া। না মা, যথেষ্ট হয়েছে। তুমি আমাকে বারবার মিথ্যা বলো। এখন থেকে তোমার মোবাইল আমার কাছে থাকবে। যখন সত্যিকারের দায়িত্ববান হবে তখন আবার মোবাইল ফেরত পাবে। তুমি আমায় একদম বোঝো না। আমি মানুষ না, শুধু তোমাদের বকাঝকা শোনার জন্যই বেঁচে আছি। আমার জীবনে একটুও মজা নেই। মা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, চোখ ভিজে আসে তার, কিন্তু মুখ শক্ত করে রাখেন। তার ভেতরের কষ্ট যেন বুকের ভেতর চাপা পড়ে থাকে। পরদিন মিলি গুনগুন করে গান গাইছে আর সাজগোজ করছে। কি ব্যাপার, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ মা মিলি? আম্মু, আমি ফাতেমাদের বাসায় যাচ্ছি। আগামী সপ্তাহে আমার পরীক্ষার জন্য কিছু নোটস নিতে হবে। একটুখানি পরেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, তবে আমিও তোমার সাথে যাব। তুমি জানো বাইরে একা যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ? কোনো বিপদ হতে পারে, আমি সেটা চাই না। মিলি বিরক্ত হয়ে হালকা করে নিঃশ্বাস ফেলে, কিন্তু কোনো কিছুই বলে না। এরপর তারা মা মেয়ে ফাতেমাদের বাড়িতে পৌঁছে।
এবং কলিং বেলে চাপ দেয়। আরে মিলি, তুমি? হ্যাঁ আন্টি, ফাতেমা বলেছেন কালকের পরীক্ষার নোটস আমাকে দিতে। নোটস? কিন্তু ফাতেমা তো আজ সারাদিন বাড়িতেই ছিল না মা, সে তো কোনো নোটস করেনি। তুমি হয়তো ভুল করছো মা। মায়ের চোখ তখন বিস্ফারিত হয়। মিলির চোখে তখন পানি চলে আসে। সে যে মিথ্যা বলেছে সেটা ধরা পড়ে গেছে। মিলি, তুমি আমাকে এত বড় মিথ্যা বললে? আমি তোমার জন্য কত কষ্ট করি, কত দোয়া করি, আর তুমি আমাকে ধোঁকা দাও। ওহো, এটা তো মোটেও ঠিক হলো না। মেয়েটার প্রতি আমাদের বিশ্বাস ভেঙে গেল। আম্মু, আমি ভুল করেছি। আমি আর কখনোই মিথ্যে কথা বলবো না। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর তোমার কথাও শুনবো। মিলি মাথা নিচু করে চুপ থাকে। এরপর আয়েশা অনেক অনুরোধ করলেও মিলির মা আর ঘরের ভেতরে যায় না, সেখান থেকেই চলে আসে। কিন্তু মিলি একেবারে শোধরায়নি। পরদিন সে আবার স্কুল ফাঁকি দিয়ে তার দুই বান্ধবীকে নিয়ে পার্কে চলে গেল ঘুরতে। পার্কে ঢুকতেই তিনজন ছোট্ট বন্ধু খুশিতে ফেপে উঠল। হাসতে হাসতে তারা হাঁটছে। হঠাৎই শান্ত পার্কের গাছের আড়াল থেকে ছিনতাইকারী বেরিয়ে আসে। তাদের চোখে ভয়ঙ্কর অভিসার। মিলি ও তার বন্ধুরা মুহূর্তেই থমকে যায়। এই যে মেয়েরা, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমরা তো শুধু ঘুরতে এসেছি ভাইয়া, কিছু হয়নি, আমাদের যেতে দিন না। যেতে দিব তো, আগে ব্যাগে থাকা সব টাকা পয়সা বের কর, নইলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আমাদের কাছে তো এমন কিছু নেই ভাইয়া, শুধু স্কুলের টিফিনের কিছু টাকা আছে। চুপ, একদম চুপ, বাজে কথা কইস না। তাড়াতাড়ি সব দে, মোবাইল, টাকা যা আছে সব বের কর। আমি জানি এখন ছোট বড় সবার কাছে মোবাইল থাকে। দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা স্কুলের বাচ্চা, এগুলো আমাদের কষ্টের টাকা, আমরা কিছুই করিনি। চুপ কর, আমরা যা চাই তা দিতে হইব, নইলে। আল্লাহ আমাদের বাঁচাও ভাইয়া, দয়া করে আমাদের মেরে ফেলবেন না, বাচ্চাকু। চুপ কর, কান্নাকাটি করলে আরো খারাপ হবে কিন্তু। এরপর ছিনতাইকারী মিলির ব্যাগ টান দেয়। মিলি প্রতিরোধ করতে গেলে তাকে জোরে ধাক্কা দেয়। মিলি মাটিতে পড়ে গিয়ে মাথায় ভয়ঙ্কর আঘাত পায়। এরপর ছিনতাইকারীরা দ্রুত টাকা পয়সা ও ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। মেয়েরা চিৎকার করে চারপাশে সাহায্য চায়। আশেপাশে মানুষ জড়ো হতে শুরু করে। তারপর মিলিকে হাসপাতালে পাঠায়। আম্মু, আমি বুঝতে পেরেছি আজকে আমি তোমার কথা কখনোই শুনিনি, সবসময় মিথ্যে কথা বলেছি। যদি আগে তোমার কথা শুনতাম, আজ হয়তো এমনটা আমার সাথে হতো না। মা, কেন তুমি আমাকে এত কষ্ট দিলে? বাবা মায়ের দোয়া ছাড়া বাচ্চারা কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ যদি তোমাকে আরেকবার সুযোগ দেন, তুমি কি বদলে যাবে? হ্যাঁ আম্মু, আমি বদলে যাব। আমি আর কখনোই মিথ্যে কথা বলবো না। আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আর তোমাদের অবাধ্য কখনোই হব না। হে আল্লাহ, আমার মেয়েকে ক্ষমা করুন, তাকে সুস্থ করুন, আর আমাদের পরিবারকে হেদায়াত দিন। তো ছোট্ট বন্ধুরা, দেখলে মিলির মতো যদি তোমরা বাবা মায়ের কথা না শোনো আর মিথ্যা কথা বলো, তাহলে বিপদ তো তোমাদেরও হবে। তবে চিন্তা করো না, তোমরা যদি সদা সত্য কথা বলো আর বাবা মার কথা মেনে চলো, তাহলে সুখ আর নিরাপত্তা তোমাদের সঙ্গী হবে। তো এখন বলো তো, কে কে সবসময় সত্য বলবে আর বাবা মার কথা মেনে চলবে? তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রসুলপুরে আব্দুল্লাহ নামের এক ধার্মিক মানুষ বাস করত। আব্দুল্লাহর স্ত্রী সালমা বেগম হঠাৎ অজানা রোগে মারা যান। তাদের একমাত্র 10 বছরের মেয়ে ছিল, তার নাম ছিল মাইসা। স্ত্রী হারানোর পর সংসারে বড় বিপর্যয় নেমে আসে। তাই বাধ্য হয়ে আব্দুল্লাহ দ্বিতীয়বার বিয়ে করে আনে রেহানাকে। রেহানার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারও 9 বছরের একটি মেয়ে আছে, তার নাম মিলি। মা মিলি, মাইশা, তোমরা দুজনেই আমার মেয়ে। একজন বাবাকে হারিয়েছে তো আরেকজন মাকে হারিয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আশা করব তোমরা একে অপরের কষ্টটা বুঝবে আর মিলেমিশে থাকবে।
ঠিক আছে বাবা, আমি আপুর সাথে মিলেমিশেই থাকবো। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো। দোয়া তো আছেই মা, আল্লাহ যেন শয়তানকে তোমাদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করার সুযোগ না দেন, আমিন। এভাবে আব্দুল্লাহ তার 2 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। মাইসা আর মিলি দুজনেই একই মাদ্রাসায় পড়তো। একদিন মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার রেজাল্ট হলো। প্রথম হলো ফাতেমা, দ্বিতীয় হলো মাইসা, তৃতীয় হলো রাফি। কিন্তু মিলি 2 বিষয়ে ফেল করলো। বাড়ি ফেরার পথে ফাতেমা মিলিকে বলল, মিলি, তুমি আর মাইসা একসাথে থাকো, একই সাথে পড়াশোনা করো, অথচ মাইসা দ্বিতীয় হলো আর তুমি কিনা ফেল করলে। এটা কি খুব লজ্জার নয়? মিলি তো রেগে একেবারে আগুন। আমি কি ইচ্ছে করে ফেল করেছি নাকি? আমি তো চেষ্টা করেছি, কিন্তু যদি স্যার ম্যাডাম আমাকে নম্বর না দেন তাহলে আমি কি করব বলো তো? তুমি এসব কি বলছো বোন? স্যার ম্যাডাম ইচ্ছে করে নম্বর কাটেন না, খাতায় না লিখলে নম্বর আসবে কোথা থেকে? তুমি চুপ করো আপু, তুমিও আমার বিরুদ্ধে কথা বলছো। ফাতেমা বাইরের মানুষ, সে বলছে ঠিক আছে, কিন্তু তুমি ঘরের মানুষ হয়েও আমাকে কিভাবে অপমান করছো? অপমান নয় বোন, আমি চাই তুমি আরো ভালো করো। চেষ্টা করলে তুমিও একদিন ফার্স্ট হতে পারবে। না, আমি বুঝে গেছি তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো। আমি তো এটা কখনোই সহ্য করব না। বাসায় গিয়ে মাইসা বাবাকে বলল, আসসালামু আলাইকুম বাবা, আজ আমাদের রেজাল্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সেকেন্ড হয়েছে। কিন্তু মিলির মুখটা এমন মন খারাপ করে আছে কেন? বাবা, মিলি 2 সাবজেক্টে ফেল করেছে, ওর খারাপ লাগছে। ও, এই জন্য মন খারাপ। মা, মন দিয়ে পড়াশোনা করলে তুমিও ভালো করবে। আমি চাই পরের বার তুমি মাইশার চেয়েও ভালো করো। পরের দিন আব্দুল্লাহ মাইসাকে নতুন জামা কিনে দিল। মা মাইশা, তুমি ভালো রেজাল্ট করেছো, তাই তোমার জন্য এই জামা। মিলি, এবার যদি তুমি আরো ভালো রেজাল্ট করো, আমি তোমাকে এর চেয়েও সুন্দর জামা কিনে দেব। বাবা, মিলির জন্য কিছু আনতে পারতে, ও তো মন খারাপ করবে। না মা, আমি চাই ও জেদ করে পড়াশোনা করুক। কিন্তু মিলি সাপের মতো রেগে উঠল। এই মাইসাকে আমি ছাড়বো না। সে গিয়ে তার মা রেহানাকে বলল, মা, বাবা শুধু মাইসাকে জামা দিল, আমাকে দিল না। বাবা আমাকে একদম ভালোবাসে না বলো। তাই বুঝি, তাহলে আমিও বদলাবো, আজ থেকে সৎ মায়ের মতোই ব্যবহার করব। তারপর রেহানা মিলিকে খারাপ পথে শিখিয়ে দিল। পরদিন আপু, আমার কাপড়গুলো ধুয়ে দাও তো, মা রান্নায় ব্যস্ত আছে, তাই তুমি ধুয়ে দাও। আমি তো পড়ছি বোন, তুমি নিজেই ধুতে পারো। মা, দেখো তো, মাইসা আমাকেই কাপড় ধুতে বলছে। রেহানা এসে বলল, মাইশা, তুমি এখন থেকে সব কাজ করবে, কাপড় ধোয়া, ঘর মোছা সব করো, রান্নায় সাহায্য করো, পড়াশোনার দরকার নেই, কদিন পর তোমার বিয়ে হয়ে যাবে। এভাবে মাইসার উপর কাজের চাপ বাড়তে লাগলো। তার পড়াশোনা নষ্ট হয়ে গেল। এবার দেখা যাবে কে ভালো রেজাল্ট করে। আবার পরীক্ষা হলো। এবার মাইসা কষ্ট করে টেনে টুনে পাশ করলো, আর মিলি ভালো রেজাল্ট করলো। আব্দুল্লাহ মিলিকে নতুন জামা দিল, মাইসাকে কোনো কিছুই দিল না। মাইসা চুপচাপ চোখের পানি ফেললো। এবার মিলি খুশি হলেও তার মাথায় আরো দুষ্টু বুদ্ধি চাপলো। মাইসার বই লুকাতে চাইলো যাতে সে আর পড়াশোনাই করতে না পারে, কিন্তু ব্যাগ লুকাতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে গেল আর মাথায় প্রচুর রক্তক্ষরণ হলো। তাকে হাসপাতালে নেওয়া হলো।
তাড়াতাড়ি, ও নেগেটিভ, রক্ত লাগবে, না হলে মেয়েটা বাঁচবে না। সবখানে খুঁজেও রক্ত পাওয়া গেল না। ঠিক তখন মাইসা বলল, বাবা আমার রক্ত নেগেটিভ, আমি বোনকে রক্ত দেব। মা তুমি ছোট। আমার কিচ্ছু হবে না বাবা, আমার চোখের সামনে বোন মরবে এটা আমি সহ্য করতে পারবো না। মাইসার শরীর থেকে রক্ত নিয়ে মিলিকে দেওয়া হলো, আর আলহামদুলিল্লাহ মিলি সুস্থ হলো। সুস্থ হওয়ার পর মিলি কান্নায় ভেঙে পড়লো। মাইসা সবার দিকে তাকিয়ে বলল, আপু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অথচ তুমি আমাকে বাঁচালে। তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপু। মা মাইশা, তুই আমাকেও ক্ষমা করে দে, আমি তোকে বুঝিনি, আমি ভুল করেছি। আল্লাহ আমাদের হিংসা থেকে দূরে রাখুন। আমি সবাইকে ক্ষমা করে দিলাম, এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। হিংসা মানুষকে ধ্বংস করে, ভালোবাসা আর ক্ষমা মানুষকে এক করে। তাই সম্পর্ক যেমনই হোক না কেন, ভালোবাসাটাই আসল। ছোট্ট বন্ধুরা, তোমরা কি শিখলে? আমরা সবাইকে ভালোবাসবো, কখনোই হিংসে করব না।